প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবকবৃন্দ, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, সকলকে বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের অন্যের কাছে স্বাগতম। আমি সুমন্ত কুমার চক্রবর্তী, সহকারী শিক্ষক গণিত, বাকলজোড়া নয়াপাড়া উচ্চ বিদ্যালয়, দুর্গাপুর, নেত্রকোনা। আমার পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর বিষয় বিজ্ঞান অধ্যায় 11 এই অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন আমরা আজকে সমাধান করব। যে কিভাবে সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো করতে হবে, তোমরা যথারীতি তোমাদের বই খাতা কলম সাথে নিয়ে নাও। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা যে সৃজনশীল প্রশ্নটার সমাধান করব, এখানে আমাদের একটা চিত্র দেওয়া আছে। এটা হলো ঘন মাধ্যম, এটা হালকা মাধ্যম। তাইলে এটা হলো এন ড্যাশ একটা অবিলম্ব, হইল তোমার আপতন বিন্দু, আরো একটা রশ্মি ঘনমাধ্যমের ভিতর দিয়ে আপতিত হয়েছে, আর একটা হলো কিউ রশ্মি, পিও রশ্মি। তাহলে একটা ও কিউ ড্যাশ পথে তোমার প্রতিফলিত হয়েছে, আর একটা তোমার ও পি ড্যাশ পথে প্রতিসরিত হয়েছে। এবারে দেখো, এটা হলো উদ্দীপক। প্রশ্ন হলো যে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি? ক নম্বর প্রশ্ন হলো অপটিক্যাল ফাইবার বলতে কি বুঝো? গ নম্বর প্রশ্ন যে চিত্রের রশ্মিটি সংকট কোণ তৈরি করে ব্যাখ্যা করো। ঘ নম্বরে আর ও রশ্মির গতিপথ চিত্র এঁকে ব্যাখ্যা করো। তাহলে প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো আমরা যে ক নম্বর প্রশ্নের উত্তর। প্রশ্নটা হলো পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন কি? তাহলে তার জন্য কিন্তু আমরা উত্তর কি লিখব? আমরা কিন্তু আগে পড়েছিলাম পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যে আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় আপতন কোণ যদি সংকট কোণের চেয়ে বড় হয়, তবে প্রতিসরিত রশ্মি প্রতিসরিত না হয়ে প্রতিফলনের নিয়ম অনুযায়ী একই মাধ্যমে ফিরে যায়। আলোর এই ঘটনাকে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলা হয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে এই গ নম্বর প্রশ্ন, এটা কিন্তু আমাদের
কি করতে হবে, এটা হলো জ্ঞান স্তর। এখানে আমাদের তার জ্ঞান স্তরটা আছে কিনা সেটা আমার দেখতে হবে। তাহলে এইটা কিন্তু আমরা এক শব্দ হতে পারে, 1 লাইন 2 লাইন 3 লাইন এরকম প্রশ্ন উত্তরটা হতে পারে। এবারে দেখো আমরা যাব খ নম্বরে, যে অপটিক্যাল ফাইবার বলতে কি বুঝো? তাহলে অপটিক্যাল ফাইবার বলতে কি বুঝো? এখন দেখো, যেহেতু আমরা বলছি এখানে অপটিক্যাল ফাইবার, এখানে কিন্তু উত্তরটা আমার হবে দুইটা, কারণ এটা কিন্তু আমরা 2 নম্বরের উত্তরটা, একটা হবে জ্ঞান আর অনুধাবন। অনুধাবন এখানে দুইটা স্তর আমার অতিক্রম করতে হবে। তাহলে এখানে দেখো যে অপটিক্যাল ফাইবার কি, যে প্রথম যেটা আমরা জ্ঞান স্তরটা, সেটা হবে তার সংজ্ঞাটা আমরা এখানে লিখব, যে এভাবে লিখবো যে একটি সরু নমনীয় কাঁচতন্তুকে বলা হয় অপটিক্যাল ফাইবার। এই কিন্তু আমরা জ্ঞান স্তর গেল, যে একটি সরু নমনীয় কাঁচতন্তুকে বলা হয় অপটিক্যাল ফাইবার, এটা হলো আমরা জ্ঞান স্তর এটুকু। এইবারে আমরা যে অনুধাবনটা কি হবে, এখন এখানে আমাদের যে আমরা সেটা চিনি কিনা যে অপটিক্যাল ফাইবারটা, এখন ওইটা আমরা দেখাইতে হবে, যে এটা হলো তোমার এই যে এরকম আমরা আগেও দেখেছিলাম, এই যে তার মধ্যে কি হয়, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, এরকম ভাবে। তাইলে লেখবা যে এটি চুলের মতো চিকন, চুলের মতো চিকন। আর কি হয়, আর কি কি হতে পারে, এর এক প্রান্ত দিয়ে আলো প্রবেশ করে পুনঃ পুনঃ পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন প্রতিফলনের মাধ্যমে অপর প্রান্ত দিয়ে চলে যায়। এইগুলো এটা। এবারে হলো আমরা এটা কি কাজে ব্যবহার করা হয়, তাহলে চিকিৎসকরা যে মানব দেহের অভ্যন্তরীণ অংশ পর্যবেক্ষণের জন্য এই অপটিক্যাল ফাইবার ব্যবহার করেন, এবং টেলিযোগাযোগের ক্ষেত্রেও কিন্তু এটা ব্যবহার আছে। ওই জিনিসগুলো আমার লিখে দিতে হবে, যে চিকিৎসকরা মানব দেহের অভ্যন্তরীণ অংশ পর্যবেক্ষণের জন্য এবং টেলিযোগাযোগের ক্ষেত্রে
এটি ব্যবহৃত হয়। তাহলে প্রিয় শিক্ষার্থী, এইটুকু হলো আমার জ্ঞান স্তর, আর এই যে এখান থেকে এইটুকু হলো আমার কি অনুধাবন স্তর। তাহলে এই দুইটা স্তর যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু আমরা এখানে যে 2 নম্বর পেতে পারি, কারণ এটার জন্য 1 আর এটার জন্য 1। এখন কিন্তু নম্বর এরকম আলাদা আলাদা ভাবে হয়ে থাকে। তাহলে এই ছিল আমার খ নম্বরের প্রশ্নের উত্তর। এবারে দেখো আমরা যাব গ নম্বরে, যে চিত্রে রশ্মিটি সংকট কোণ তৈরি করে ব্যাখ্যা করো। দেখো আমি এটা মুছে দিলাম। দেখো গ, তাহলে গ নম্বরের চিত্রের রশ্মিটি সংকট কোণ তৈরি করে। এখন এখানে কিন্তু আমরা 3টা স্তর থাকতে হবে, হলো জ্ঞান, অনুধাবন আর হলো কি প্রয়োগ। এবং এই 3টা স্তরের জন্য কিন্তু আমরা 3 নম্বর হবে। তাহলে এই ক্ষেত্রে দেখো আমি প্রথমে একটু চিত্রটা এঁকে নেই। দেখো এনে, তাইলে এনে প্রথম আছে যে সংকট কোণ তৈরি করে। এখানে জ্ঞান স্তরটা আমাদের কি হবে, যে সংকট কোণটা কি এটা একটু লিখে দিবা। তাহলে আমরা প্রথমেই লিখব যে আলোক রশ্মি ঘনমাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় যত ডিগ্রি আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়, সেই আপতন কোণকে সংকট কোণ বলা হয়। প্রিয় শিক্ষার্থী, এই কিন্তু আমরা জ্ঞান স্তর হয়ে গেল। এবারে আমরা এখানে চিত্র আঁকবো। এটা ঘনমাধ্যম, এটা অবিলম্ব এন ও এন ড্যাশ ছিল অব্রাট। এবারে দেখো আমরা একটা রশ্মি এইভাবে, এটা ধরি আমরা পি, তাহলে এটা কি করছে, এই দিক দিয়ে চলে গেছে, দূরে সরে চলে যাবে, পি ড্যাশ। আরেকটা রশ্মি এন থেকে এদিকে আইল, এটা ধরি আমি কিউ, এটা কি করছে, এই বিভেদ তল গেছে গেল বা, এটা কিউ ড্যাশ। প্রিয় শিক্ষার্থী, তাহলে দেখো এখানে আমরা কিন্তু তার বর্ণনাটা একটু লিখবো, যে এটা হলো ঘনমাধ্যম, এটা হালকা মাধ্যম, আর এই প্রথম আলোক রশ্মি কি, যে পিও পথে আপতিত হয়ে ও পি ড্যাশ পথে প্রতিফলিত হয়। আরেকটা রশ্মি তোমার কিউ ও পথে আপতিত হয়ে যে বিভেদ তল গেছে ও কিউ ড্যাশ পথে প্রতিফলিত হয়। তাইলে এই ক্ষেত্রে দেখো আমরা প্রতিসরণ কোণটা, এই প্রতিসরিত হয়ে গেল, এই প্রতিসরণ কোণটা আমরা কিন্তু কি হয়ে গেছে, এটা হয়ে গেছে তখন 90 ডিগ্রি, আর এটা হয়ে গেছে তখন আপতন কোণ। আর এই আপতন কোণটাকে কিন্তু আমরা তখন থিটা সি দ্বারা প্রকাশ করতে পারি।
তাহলে ওই যে আমি যে কথাগুলি বলছি এগুলি কিন্তু আমরা কি করব, ওই চিত্রটা পরে এখানে লিখে দিবা, এগুলি আর আমি লিখতেছি না। তাইলে এই ক্ষেত্রে দেখো আমরা যে চিত্রে আমরা কি আছে, কিউ ও এন ড্যাশ, কিউ ও এন ড্যাশ এটা হলো আপতন কোণ, এটা আপতন কোণ। আর এটা হলো আমরা কি, এই আপতন কোণের জন্য প্রতিসরণ কোণটা কত আমরা, যে কিউ ড্যাশ ও এন ড্যাশ, এটা হবে প্রতিসরণ কোণ। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখন দেখো এই আপতন কোণের জন্য যদি আমরা প্রতিসরণ কোণ এটা হয়, তাহলে আমরা কি বলছিলাম যে যত ডিগ্রি আপতন কোণের জন্য প্রতিসরণ কোণের মানটা হবে 90 ডিগ্রি, তাহলে সেই আপতন কোণটাই হবে কি, সংকট কোণ। তাহলে এই ক্ষেত্রে দেখা যায় যে চিত্রে আমরা যে এই কিউ ও এন ড্যাশ সংকট কোণ, যে কিউ ও এন ড্যাশ এটা হবে আমরা কি, সংকট কোণ। তাহলে আমরা লিখতে পারি যে চিত্রের রশ্মিটি সংকট কোণ তৈরি করে। এই ছিল আমরা ব্যাখ্যা। তাহলে আমি এই যে যা বলছি এই ব্যাখ্যাটা অবশ্যই আমরা লিখতে পারবো। তা আমি আবার বলছি, দেখো এখানে আমরা কি করব, চিত্রটা আঁকার পরে যে এই পি ও ড্যাশে আপতিত আলোক রশ্মি ও পি ড্যাশ পথে প্রতিসরিত হয়, আবার কিউ ও পথে আপতিত আলোক রশ্মি যে বিভেদ তল গেছে ও কিউ ড্যাশ পথে প্রতিসরিত হয়। ফলে তোমার আমরা কি পাইছি না, যে কিউ ও এন ড্যাশ এটা হলো আপতন কোণ, আর কিউ ড্যাশ ও এন ড্যাশ এটা হলো প্রতিসরণ কোণ। তাহলে এই প্রতিসরণ কোণটা কত ডিগ্রি আছে না, আমরা 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে এর জন্য আপতন কোণটা কত হবে, থিটা সি। তাহলে এই আপতন কোণটাই হবে কি আমরা সংকট কোণ। তাহলে এখানে দেখো আমরা যে ওই যে চিহ্নিত করতে পারলাম এই যে এডি দিয়া, তাইলে এইগুলি হলো, এটা যে আমরা চিহ্নিত করতে পারলাম যে এটা সংকট কোণ হইতাছে, এটা হলো অনুধাবন। আর আমরা যে ওই গাণিতিক ব্যাখ্যাটা করলাম আর ওই চিত্র রাখলাম, এটা হলো আমরা কি, এটা হলো প্রয়োগ। আর আমরা যে এটি চিনতে পারলাম যে এটা 90 ডিগ্রি কোণ, এটা সংকট কোণ, এগুলি হলো যে রশ্মিটি যে গেল তোমার যে কোন দিকে কোনটা গেল, এগুলি হলো আমরা অনুধাবন। তাহলে এইভাবে যদি আমরা লিখতে পারি তাহলে কিন্তু আমরা এখানে যে 3 নম্বর পেতে পারি। তার মধ্যে যদি কোন স্তর বাদ জায়গা তাহলে কিন্তু ওই নাম্বারও আমরা বাদ যাবে, কারণ আমরা জ্ঞানের জন্য 1, অনুধাবনের জন্য 1 এবং প্রয়োগের জন্য 1 নম্বর নির্ধারিত আছে। তাহলে এই 3টা স্তরের জন্য কিন্তু এখানে আমার 3 নম্বর নির্ধারিত আছে। প্রিয় শিক্ষার্থী, এবারে দেখো তাহলে আমরা যাব 4 নম্বর প্রশ্ন, আমরা ঘ নম্বর, যে আর ও রশ্মির গতিপথ চিত্র এঁকে ব্যাখ্যা করো। আর ও রশ্মির গতিপথ চিত্র এঁকে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমি দেখো এটি একটু মুছে দেই। তাহলে এখানে কিন্তু আমরা 4টা স্তর থাকবে, যে জ্ঞান, অনুধাবন, প্রয়োগ, উচ্চতর দক্ষতা। প্রিয় শিক্ষার্থী, এই 4টা স্তরের জন্য কিন্তু আমরা 4 নম্বর, এটাতে 1, এটাও 1, এটাও 1, এটাও 1। যদি আমরা এখানে ওই 4টা স্তরই আমরা অতিক্রম করতে পারি তাহলেই কিন্তু আমরা 4 নম্বর পেতে পারবো। আর যদি কোনো স্তর বাদ পড়ে তাহলে কিন্তু আমরা নম্বরও বাদ পড়ে যাবে। তাহলে এইবারে দেখো আমি চিত্রটা এটাই রেখে দিলাম। তাই এই ক্ষেত্রে আমরা এটা কি গতিপথ, তাহলে এখানে কিন্তু যে তার গতিপথটা হবে যে আর ও, এই যে এখান থেকে আমি এই যে জায়গায় আসলো আর ও, তাহলে এইটাকে এই ক্ষেত্রে কিন্তু দেখাই নেয় আপতন কোণটা কিন্তু সংকট কোণের চাইতে বড় হয়ে গেছে। তাহলে যদি আপতন কোণটা সংকট কোণের চাইতে বড় হয়ে যায়
তাহলে কিন্তু প্রতিফলিত রশ্মিটা কি হবে, একই মাধ্যমে ফিরে যাবে, এদিকেই ফিরে আসবে। তাহলে যদি এদিকেই ফিরে যায়, এটাকে ধরে নিলাম আমরা আর ড্যাশ, তাহলে কিন্তু এটা কি হয়েছে, আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে যাবে, তাই না? যেহেতু একই মাধ্যমে ফিরে যাবে, তাহলে এই ক্ষেত্রে কিন্তু কি হয়ে যাবে, এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়ে যাবে। তো এখানে জ্ঞান স্তরটা হবে, আমরা এটাই বলবো যে আলোক রশ্মি যখন ঘনমাধ্যম থেকে হালকা ঘনমাধ্যম আর উপতে তোমার আপতিত হয়, তখন এই আপতন কোণটা সংকট কোণের সাথে বড় হয়ে যায়। তাহলে এই ক্ষেত্রে কিন্তু প্রতিসরিত রশ্মিটার কি হবে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। এইটুকু লিখবো আমরা কি, জ্ঞান। আর এরপরে আমরা অনুধাবনে কি করব, যে এখানে ওই যে তোমার আমরা দেখাই দিলাম, এই কোণটা হলো আপতন কোণ, আর এই কোণটা হলো তখন কি প্রতিসরণ কোণ। তাহলে দেখা গেল রশ্মি দুটো একই মাধ্যমে ফিরে আইছে, তাহলে এই কারণে কিন্তু তাকে আমরা বলছি এটা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। এটা হবে আমরা কি, অনুধাবন, এটা আমরা লিখে দিব। আর ওই যে চিত্রটা আমরা এখানে যে দেখাই দিলাম, সেটা হলো কি, আমরা প্রয়োগ। এইবারে দেখো আমরা উচ্চতর দক্ষতার জন্য এখানে কিন্তু পুরা বর্ণনাটা আমরা লিখবো। এই যে আপতিত রশ্মির জন্য এটা প্রতিসরিত রশ্মি, এটা আপতিতর জন্য এটা প্রতিসরিত রশ্মি, এটা আপতিতর জন্য এটাও কি আমরা প্রতিফলিত প্রতিসরিত রশ্মি, মানে পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। তাহলে ওই যে বিস্তারিত ব্যাখ্যাটা এখানে আমরা আলোচনা করে দিতে হবে। যদি আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে একই মাধ্যমে ফিরে আইছে, তাহলে এটা হলো আমরা প্রতিসরণ কোণ, আর এটা হলো আমরা কি, আপতন কোণ। আপতন কোণটা যেহেতু সংকট কোণের চাইতে বড়, তাহলে এই কারণেই সেটা কিন্তু পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হয়েছে। এটা হলো আমার অনুধাবন। আর আমরা ওই চিত্রটা যে রশ্মিটা আমরা দেখাইতে পারছি, এটা হলো আমরা কি, প্রয়োগ। আর এই যে এখানে পুরো বর্ণনাটা আমরা দিতে হবে, এটা আপতিত রশ্মি, এটা প্রতিসরিত রশ্মি, এটা আপতিত রশ্মি, তার জন্য এটা প্রতিসরিত রশ্মি, এটা আপতিত রশ্মি, তার জন্য এটা প্রতিসরিত রশ্মি, এই পূর্ণ ব্যাখ্যাটা এখানে আমার দিতে হবে। তাহলে এটা হবে আমার উচ্চতর দক্ষতা। এরপরে শেষে আমরা আবার উপসংহারে একটা সিদ্ধান্ত দিয়ে দিব যে এই আরো আপতিত রশ্মির জন্য তোমার এই প্রতিসরিত রশ্মির গতিপথ হবে ও আর ড্যাশ, অর্থাৎ সেটা কি, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন হবে। প্রিয় শিক্ষার্থী, তা আমি আশা করব তোমরা যে এইভাবে প্রত্যেকটা প্রশ্নের উত্তর লিখতে পারবা, নিজের মেধা এবং বুদ্ধি খাটিয়ে। তোমরা ভালো থাকো, নিরাপদে থাকো, নিয়মিত অনলাইন ক্লাস করো, এই আশাবাদ ব্যক্ত করি আমি আমার লাইভ ক্লাস আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সকলকে।